উপস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতি বাবু অনিল কুমার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমাদের রায়বুদ্দিন লাবলু ভাই, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ সাহেব, নওশের মুক্তিযোদ্ধা নওশের আলী, সহসভাপতি রেজাউল ইসলাম বাবলু ভাই, আমাদের বদিউজ্জামান খায়ের, সাংগঠনিক সম্পাদক আশরাফ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং জেলা আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দই আছেন। আমরা এখন সরাসরি পরিচয় করিয়ে দিলাম। আমরা এখন সরাসরি প্রেস বিবৃতিতে চলে যাচ্ছি। মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দরা আছে, সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ আছেন, আমাদের এনারাও আছেন আজকের এই প্রেস বিবৃতি অনুষ্ঠানে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি, আপনাদের সাথে কথা বলবেন আমাদের টিম। আমরা আমাদের সাম্প্রতিক সমস্যাটা আপনারা ইতিমধ্যে সকলেই, বিশেষ করে আমরা রাজশাহীর মানুষ, শান্তিপ্রিয় মানুষ, আমাদের প্রিয় মানুষ, আমাদের একজন অলি এখানে সাহিত্য আছেন বাবা মুকুল বাবা, তিনিও শান্তিপ্রিয় মানুষ ছিলেন। আমাদের শহীদ কামরুজ্জামান, তিনিও শান্তিপ্রিয় মানুষ ছিলেন। আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি লিটন ভাই, তিনিও একজন শান্তিপ্রিয় মানুষ। সে কারণে সম্প্রতি ঘটে যাওয়া যে ঘটনাটি, বিশেষ করে আমরা লক্ষ্য করে দেখলাম দুর্গা পূজাকে কেন্দ্র করে সারা বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্য একটি সাম্প্রদায়িক শক্তি, তারা স্বাধীনতার 50 বছরেও যে কাজটি হয়নি সে কাজটি তারা করেছিল। একটি দেবতার মূর্তির পায়ের কাছে আমাদের পবিত্র কোরআন সারা বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। আমরা রাজশাহীর মানুষ সকলে মিলে, সাংবাদিক, আমাদের সুদক্ষ জেলা প্রশাসক মহোদয়, আমাদের পুলিশ কমিশনার মহোদয়, এসপি মহোদয়, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ জেলা এবং মহানগরে সকলে একত্রিত হয়ে সেই আমাদের এই উৎসবটিতে তাদের সাথে সামিল হয়ে আমরা রাজশাহীতে অন্তত এই সমস্ত কোনো কর্মকাণ্ড করতে দিই না, এটি ভয়ও না, এটা আপনাদের সকলের সহযোগিতায় আমরা করতে পেরেছি। তাই জন্য আপনাদেরকে সাংবাদিক ভাইয়েরা, আপনারা যারা আছেন এবং রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তা যিনারা আছেন, আমরা তিনাদেরকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তারপরেও আমরা জানি যে এটি থেমে নাই, এই চক্রান্তকারীরা রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় এটি করছে। তবে আমরা যদি সচেতন থাকি, ইনশাআল্লাহ আমাদের রাজশাহীতে কোনো কিছু হবে না, এটি করতে আমরা দিব না। সেই জায়গাতে আমরা আছি, আমরা যার যার ধর্ম সেইভাবে আমরা পালন করব। আমরা তাদের অনুষ্ঠানের সামিল হবো, তিনারা আমাদের অনুষ্ঠানের সামিল হবে। মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা 2008 সালের ক্ষমতায় এসে 9 সালে তিনি একটি কথা চমৎকার উক্তি করেছেন, ধর্ম যার যার উৎসব সভা, সেই উৎসবে আমরা সকলেই সামিল হবো। আমরা সেই জায়গাতেই আছি ইনশাআল্লাহ। আমরা যারা রাজশাহী শান্তিপ্রিয় পরিবেশকে তাদের বিনষ্ট করতে না পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। আমি বিশেষ কিছু না বলে জেলা আওয়ামী লীগের বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি, তিনি আমাদের এর আগে হিন্দু রাষ্ট্রের সদস্য ছিলেন, তিনাকে আমি মাইক দিলাম, তিনি কিছু বলার জন্য। প্রথমে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ সাহেব, যিনি রাজশাহী বিভাগেরও দায়িত্ব আছে, সেই প্রিয় নেতা এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। সেই জন্য রাজশাহী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, মহানগরের পক্ষ থেকে আমি যেহেতু কেন্দ্রীয় পূজা উদযাপন ভাইস প্রেসিডেন্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পক্ষ থেকে তাকে সুস্বাগতম, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। পাশাপাশি এখানে আমাদের সংরক্ষিত আসনে আমাদের ছোট বোন, আমাদের আজীবন নেতা, মাননীয় সংসদ সদস্য, সুযোগ্য জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল স্যার, এখানে আরো নেতৃত্বরা, বিশেষ করে মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের, যাকে এক নামে চিনে জানেন, আব্দুল সরকার, উনি বক্তব্য দিলেন। আমি শুধু একটি কথা বলতে চাই, আমি রাজশাহী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের লাভলু আছে, অ্যাডভোকেট রায়বুদ্দিন লাবলু, ভারপ্রাপ্ত আমাদের সাধারণ সম্পাদক,
দেশের বাইরে সে কাজ করছে। আমি বেশ কিছুদিন করোনা ভাইরাসে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি সুস্থ হয়ে আমাদের মাননীয় মন্ত্রী যেহেতু রাজশাহীতে আসছে সেই জায়গা থেকে আপনাদের আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আদাব জানাচ্ছি। পাশাপাশি আমি বাগমারা একটা বৃহৎ উপজেলা, সেই উপজেলার চেয়ারম্যান, পরিষদের চেয়ারম্যান, বিধায়ক বাগমারাবাসীর পক্ষ থেকে, আমাদের এমপি এনামুল সাহেবের পক্ষ থেকে, এইচএস খাদিজামান সহ আমাদের জাতীয় নেতা ছেলে সবার পক্ষ থেকে, এখানে আমার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মহিলা সহ যে যারা আছেন, আমার জেলার মহানগরের নেতৃবৃন্দ আছে, আর বিশেষ করে যাদের লিখনীতে যে সত্য সত্যটা উঠে আসে বস্তুনিষ্ঠ সংবাদ, সেই ইলেকট্রনিক মিডিয়া ভাইকে আমি আরেকবার অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই। আমি ভীষণ এই দীর্ঘ বয়সে, রাজনীতির বয়সে হঠাৎ করে আমাকে দায়িত্ব দেয় গণতন্ত্রের মানুষ কন্যা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, যিনি দেশটাকে আজকে যেখানে নিয়ে যাচ্ছে সেই কিছু তথাকথিত হিন্দুদের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের উপর গত 12 তারিখ থেকে একটি শারদীয় দুর্গাপূজার সময় কিছু পবিত্র কোরআন শরীফ সেটা আমাদের কুমিল্লায় রাখে এবং সেটা ধরাও পড়েছে। সেই জায়গায় আমি বলতে চাই পরিষ্কার, যে যারা ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে দেশকে স্বাধীন হতে দেয় না, চক্রান্ত করেছে, সেই পরাজিত শক্তিরা এই দীর্ঘ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার অতীত এইরকম ঘটনা ঘটে না। এইবার কেন ঘটল? ওই তথাকথিত ওই জামাত, বিএনপি এবং আমার শিবিরের ক্যাডাররা, এটা আমি পরিষ্কার বলছি যে রাজশাহী একটি শান্তির এলাকা। রাজশাহীতে এখনো কিছু হয় না। গত 24 তারিখে আমাদের স্থানীয় সরকার মন্ত্রী এরিপুরি ভার্চুয়াল মিটিং হয়েছিল, সেখানে আমি এই কথাটি বলেছি। আমাদের মাননীয় প্রধান অতিথিকে এই তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয়ের দায়িত্বে, যিনি জেলা আওয়ামী লীগের আজকে মহানগর আওয়ামী লীগের কিছু কথা শোনার জন্য বলেছেন, আমি তাকে আরেকবার কৃতজ্ঞতা জানাতে চাই। আমি শুধু বলতে চাই, এই দেশ অসাম্প্রদায়িক, কি হিন্দু, কি মুসলমান, কি বুদ্ধিস্ট, কি খ্রিস্টান, আমাদের জন্ম কিন্তু বাংলাদেশ। আমরা আমাদের বড় পরিচয় বাঙালি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ এই বাংলাদেশ এবং তারই ডাকে আজকে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি কিন্তু দেশটা পরিচালনা কিভাবে করছে, আমার মিডিয়া ভাইদের কাছে বলতে চাই, অতীতের পুরো বিএনপি জামাত যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু করতে পারে না। আজকে আমি জনপ্রতিনিধি হিসাবে বাগমারার মতো একটি বৃহৎ 16টা ইউনিয়ন, 2টো পৌরসভা এবং রাজশাহীর এখানে আমাদের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রায়উদ্দিন আছে, জেলার আওয়ামী লীগের সাংগঠনিক সহ আমার মহিলা সবাই নেতৃবৃন্দ, আমরা এক। আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে কেন্দ্র থেকে, আওয়ামী লীগের আমাদের পার্টির সাধারণ সম্পাদক জনাব সড়ক ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব করছে। আমরা কিন্তু রাজশাহী জেলা, আমি কথা না বাড়িয়ে ছুটে করতে চাই। আজকে এই জায়গায় আমরা যে উপনিধি মিডিয়া পাই, ইলেকট্রনিক মিডিয়াকে আমি বলতে চাই, সরকারি কর্মকর্তা এখানে জেলা প্রশাসন সহ অনেক সরকারি কর্ম, আমার একজন অতিথিও আছে। সেই জায়গা থেকে আমি বলতে চাই, আমাদের দেশ যে অসাম্প্রদায়িক, এই সাম্প্রদায়িকতার সৃষ্টিকারী তাদের বিরুদ্ধে যে যেখানে থাকি না কেন সেখানে যে অনুসন্ধান করে এবং আমাদের উপর যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আমার সামনে দীপাবলি, কালী পূজা, আমরা কেন্দ্রীয় কর্মসূচি আমরা পূজা করব, কিন্তু এমন কিছু করবো না যতগুলো প্রাণে হয়েছে, মন্দির ভাঙছে, মানুষ মারা গেছে, আগুন দিয়েছে, সর্বক্ষেত্রে কথাটা একটাই, আমরা যে যেখানে থাকি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমাদের দায়িত্ব আছে আমাদের দেশকে ভালোবাসি। দেশকে যদি ভালোবাসি তাহলে আমরা ওই অসাম্প্রদায়িক শক্তির ইন্ধন দেব। এই হোক আজকে আমি আমার আরেকবার আমাদের মাননীয় মন্ত্রী, আমার খুবই ভালো লাগছে, উনি এসছেন, উনি অনেকগুলো প্রোগ্রামও নেবেন, উনি আটটাইতে প্রোগ্রাম করতে আমার সৌভাগ্য হয়েছিল। আমাদের উনি আমার বাগমারা
তারপরে রাজসীমানা হাতটাকে নিয়ে যেয়ে তাকে দিয়ে এসেছি। আজকে অনেকদিন পর দেখা হলো, সেই জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার ব্যক্তিগত শুধু না, সবার পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের যারা তৃণমূল সহ যারা আছে সহযোগী সংগঠন, প্রত্যেকের পক্ষ থেকে আরেকবার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। আজকের উপস্থিতি সাংবাদিক ভাইরা এবং আমার নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন, ধন্যবাদ। আমি এবার আপনাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা, যিনি রাজশাহীর দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে, রাজশাহী যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে রাজশাহী আওয়ামী লীগের নেতৃত্বকে আরো গতিশীল করার জন্য, বঙ্গবন্ধুর আদর্শ তৈরি করার জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে সেই প্রিয় মানুষ মাননীয় মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ এবার আপনাদের সামনে কথা বলবেন। ধন্যবাদ। উপস্থিত রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং সরকার, উপস্থিত আছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাতীয় সরকার, জাতীয় সংসদ সদস্য আমিরান জমিতা, রাজশাহী জেলা প্রশাসক এবং বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, রাজশাহী মহানগর এবং জেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের অঙ্গ সহযোগী আন্তর্জাতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকে এখানে আগত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সুধী মণ্ডলী, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আমি প্রকৃতপক্ষে আমাদের নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত আলোচনা করেই কথা বলতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আপনারা সাংবাদিক বন্ধুরা আগে থেকে অবস্থান করছিলেন, সেখানে আগেই আপনাদের সাথে কথা বলা প্রয়োজন। আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার অত্যন্ত সফলভাবে দেশ পরিচালনা করছে এবং জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনা করার ক্ষেত্রে যে সফলতা, বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি, এটি আজকে বিশ্ব সম্প্রদায় কর্তৃক প্রশংসিত, জাতিসংঘ কর্তৃক প্রশংসিত, বিশ্ব নেতৃবৃন্দ কর্তৃক প্রশংসিত, এমনকি বিশ্ব ব্যাংক কর্তৃক প্রশংসিত। এই করোনা মহামারীর মধ্যে আমাদের দেশের মানুষের মাথাপিছু আয় গত অর্থ বছরে প্রায় $200 বৃদ্ধি পেয়েছে এবং মাথাপিছু আয় $2,227 অর্জিত হয়েছে, যেটি ভারতকেও ছাড়িয়ে গেছে। পাকিস্তানকে আমরা 2015 সালে ছাড়িয়েছি। আমরা সব সূচকে, মানব উন্নয়ন সূচক, অর্থনৈতিক সূচক, সামাজিক সূচক, সব সূচকে আমরা পাকিস্তানকে 2015 সালে অতিক্রম করেছি। আমরা মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচকে ভারতকেও অনেক ক্ষেত্রে অতিক্রম করেছি। সাম্প্রতিক সময়ে আমরা অর্থনৈতিক সূচকের ক্ষেত্রে মাথাপিছু আয়ের ক্ষেত্রে আমরা ভারতকে অতিক্রম করেছি এবং আজকে বাংলাদেশের এই উন্নয়ন অগ্রগতি সমস্ত বিশ্ব সম্প্রদায় কর্তৃক প্রশংসিত। 2020 সালে পৃথিবীতে মাত্র 20টি দেশে পজিটিভ জিডিপি হয়েছে, মাত্র 20টি দেশে, আর পৃথিবীর সব কটি দেশে নেগেটিভ জিডিপি গ্রোথ, অর্থাৎ পৃথিবীর সব কটি দেশে অর্থনীতি সংকুচিত হয়েছে, অর্থনীতির আকার সংকুচিত হয়েছে। মাত্র 20টি দেশে সেটি প্রসারিত হয়েছে। সেই 20টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সেখানে তৃতীয়। বাংলাদেশের উপরে আছে সাউথ সুদান এবং গায়ানা। সাউথ সুদান এবং গায়ানার অর্থনীতি আমাদের চেয়ে অনেক ছোট, জনসংখ্যা অনেক কম। সেই বিবেচনায় বাংলাদেশ করোনা মহামারীর মধ্যে প্রকৃত অর্থে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে পৃথিবীতে এক নাম্বার এবং
এই করোনা মহামারী ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যেভাবে মোকাবেলা করেছে, আজকে করোনা মহামারীর নিয়ন্ত্রণে এসেছে এবং এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের করোনা মহামারী মোকাবেলা করার ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর যে সফলতা সেটি প্রশংসা করেছে। ওয়ার্ল্ড মনিটর থেকে নানা আন্তর্জাতিক পত্রপত্রিকায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা হয়েছে। গত জাতিসংঘ অধিবেশনে এসডিজি সফলতা অর্জনের ক্ষেত্রে, অগ্রগতির ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সক্ষমতার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। দেশের এই যখন পরিস্থিতি, এটি যে শুধুমাত্র আমরা অর্থনৈতিক সূচক কিংবা সামাজিক সূচকে কিংবা মানব উন্নয়নের সূচকে আমরা এগিয়ে গেছি তা নয়, প্রত্যেকটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। $600 মাথাপিছু আয় ছিল 2008 সালে। আমরা যখন সরকার গঠন করি 2009 সালে 6 জানুয়ারি, তার আগে $600 মানুষের মাথাপিছু আয় ছিল। সেই মাথাপিছু আয় প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়ে $2227 আজকে যদি হিসাব করা হয় সেটা আরো বেশি হবে। এই হিসাব বেশ কয়েক মাস আগে। এবং এই অগ্রগতিটা তো অনেকের পছন্দ হয় না। এই অগ্রগতিটা যারা ক্রমাগতভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত, তাদেরকে পছন্দ করে না। তারা নানা সময় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অপচেষ্টা চালিয়েছে এবং চালায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন পদ্মা সেতুর ক্লিয়ার স্থাপনের কাজ শুরু হলো, তখন সারা দেশে গুজব রটিয়ে দেওয়া হলো যে পদ্মা সেতুতে নরবলি দিতে হবে এবং সেই গুজব রটিয়ে ছেড়ে দেওয়ার গুজব রটিয়ে দেওয়া হলো এবং সারা দেশে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করা হলো এবং বেশ কয়েকজন মানুষ, অসহায় মানুষ, নিরপরাধ মানুষ ছেড়ে দেওয়া গুজবের কারণে হত্যাকাণ্ডের শিকার হল। এই গুজব কারা রটিয়েছে? এই গুজব তারাই রটিয়েছে যারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি চায় না। নিশ্চয়ই মনে আছে আপনাদের, এবং খালেদা জিয়া সদর্ভে বলেছিলেন যে আওয়ামী লীগ কখনো পদ্মা সেতু করতে পারবে না। এখনো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে এখনো সেই খালেদা জিয়ার বক্তব্য ভেসে বেড়ায় যে আওয়ামী লীগ কখনো পদ্মা সেতু করতে পারবে না। যারা পদ্মা সেতু করতে পারবে না বলেছিল, তারাই এই ছেলেদারা গুজব ঘটিয়েছিল। সে বিএনপি জামাত চক্রই ছেলেদারা গুজব ঘটিয়েছে এবং দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চালিয়েছিল। এরপর বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সারা দেশে আছে এবং ইরাকে ভাস্কর্য আছে, ফিলিস্তিনে ভাস্কর্য আছে, পৃথিবীর প্রায় সব দেশে ভাস্কর্য আছে। অথচ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে তখন দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এরপর করোনার ভ্যাকসিন যখন আমরা পৃথিবীর 132টা দেশ যখন ভ্যাকসিন দেওয়া শুরু করতে পারেনি, তখন বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে। তখনও পৃথিবীর 132টা দেশ ভ্যাকসিন দেওয়া শুরুই করতে পারে। এই ভ্যাকসিন যখন আমদানি করা শুরু হলো, তখন বলা হলো এটি ভারতীয় ভ্যাকসিন, এটি কাজ করবে না এবং এই ভ্যাকসিন শুধুমাত্র এটি আসলে ইঁদুর মারার টিকা কিংবা আমরা নানা ধরনের কথা ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং মানুষকে আহ্বান জানানো হয়েছিল এই ভ্যাকসিন আপনারা নিবেন না। এরপর যখন ভ্যাকসিন আসলো, দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও ভ্যাকসিন নিলেন, তারপর রিজভী আহমদও ভ্যাকসিন নিলেন, তারপর ডাক্তার জাহরুল্লাহ, তিনিও ডাক্তার হয়েও তিনি এদের বিরুদ্ধে বিরূপ প্রচারণা চালিয়েছেন, তিনিও ভ্যাকসিন নিলেন। কেউ গোপনে, কেউ লজ্জায় গোপনে নিয়েছে, আর কেউ প্রকাশ্যে নিয়েছে ভ্যাকসিনের প্রশংসা করে। এবং এরপর যখন ভারতে করোনা পরিস্থিতি যখন অবনতি হতো, তখন সিরাম ইনস্টিটিউট ভ্যাকসিন সময় মতো আমাদের দিতে পারেনি। তখন আবার হৈহুল্লোড় শুরু করা হলো যে এই সরকার
ভ্যাকসিন দিতে পারছে না, এবং এরপর দ্রুততম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী অন্যান্য সমস্ত সূত্র থেকে ভ্যাকসিন সংগ্রহ করে ইতিমধ্যে কোটি কোটি মানুষকে ভ্যাকসিন দিয়েছে। এবং ডিসেম্বরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের বেশিরভাগ মানুষকে, অর্থাৎ গরিষ্ঠ মানুষকে ভ্যাকসিন দেওয়া। ইতিমধ্যে 2 কোটির বেশি মানুষ করোনার 2টি ডোজ পেয়েছে, এটি অনেক দেশে পায়। আজকে যে করোনা নিয়ন্ত্রণে এসছে 2% নিচে নেমে এসেছে, এটি 34% উঠেছে, সেটি যে আজকে 2% নিচে নেমে এসছে, এটি তো এমনি এমনি হয়নি, কোনো জাদুর কারণে হয়নি। এটি সরকারের নানা ব্যবস্থা গ্রহণ করার প্রেক্ষিতে হয়েছে। আমাদের দেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। আমাদের এই দেশে মানুষের ঘনত্ব পৃথিবীতে সর্বোচ্চ। ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ 2-4টি শহরের মধ্যে একটি। এই দেশে এই করোনাকে এইভাবে নিয়ন্ত্রণ করা এটি চারটিখানি কথা নয়, এটি সরকারের অবশ্যই সফলতা। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা যখন করোনা বেড়ে যায় তখন সরকারের ব্যর্থতা, আর যখন করোনা কমে যায় তখন বলে শুধু আল্লাহর রহমত, সরকারের কোনো এখানে কৃতিত্ব দিতে চায় না। অবশ্যই আল্লাহর কাছে, মহান স্রষ্টার কাছে আমরা শুকরিয়া আদায় করি, কিন্তু আল্লাহ তাকেই সহায়তা করে, যে চেষ্টা করে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, এবং এই ব্যাপকভাবে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করেছে। একদিনে বাংলাদেশে 80 লক্ষ মানুষকে 28 সেপ্টেম্বর, এবং এই সব কিছুতে ব্যর্থ হয়ে এরপর বাংলাদেশে দুর্গাপূজাকে উপলক্ষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে হনুমানের আপনার মূর্তির কাছে কোরআন শরীফ লেখা আসলো। কারা রেখেছে? যে রেখেছে তাকে গ্রেফতার করা হয়েছে। সে তো রাখেনি, আসলে সে কারো ফরমায়েশে সেখানে রেখে এসেছে। কারা এর পিছনে আছে সেটি খুব সহসা বের হবে। এবং এই ঘটনার পর এটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে, আবার ভিডিও করা হয়েছে, সেটি আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। আপলোড করে সারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে দেওয়া হয়েছে, নানা ধরনের পোস্ট দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা হবে। এটি খুবই স্পষ্ট যে কারা এগুলো করে। সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি কারা করে বাংলাদেশে? সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে বিএনপি জামাত, সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে ধর্মান্ধ উগ্রগোষ্ঠী, তারাই এই কাজ করেছে। প্রথমে বলা হলো যে এটা কোনো হিন্দু সম্প্রদায়ের লোক এটা করেছে। বাংলাদেশের কোন সম্প্রদায়ের লোক, সেটি মুসলমান সম্প্রদায় হোক, হিন্দু সম্প্রদায় হোক, কোন সম্প্রদায়ের লোক অপরের ধর্মগ্রন্থ অবমাননা করার মানসিকতা পোষণ করে না। এবং সেই সত্যটাই বেরিয়ে আসে যে একজন মুসলমান যুবক গিয়ে সেখানে এটি রেখে আসে। যারা এটি করেছে তারা, এবং তাকে যারা প্ররোচনা দিয়েছে, তারা আমাদের পবিত্র ইসলাম ধর্মকে অবমাননা করেছে, একই সাথে হিন্দু ধর্মকে অবমাননা করেছে, একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে। তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর। এবং এই যুবককে কারা প্ররোচনা দিয়েছে, কারা অর্থ দিয়েছে, কারা লুকিয়ে রাখার জন্য চট্টগ্রাম হয়ে কক্সবাজার পাঠিয়েছে, সবকিছু বেরোবে। সরকার এই ঘটনার পর 102টি মামলা করেছে এবং 600-700 বেশি, প্রায় 700-র মতো দুষ্কৃতিকারীকে কঠোর হস্তে সরকার এটি দমন করেছে। সরকারের যে এই ঘটনার পর সরকার যে কার্যক্রম করেছে, সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে, সেটি আজকে আন্তর্জাতিক সম্প্রদায় প্রশংসা করছে। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন বাংলাদেশের নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের বক্তব্য এবং
এমনকি ভারতের পত্রপত্রিকায় বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে সেটি প্রশংসা করে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। আর আমরা আওয়ামী লীগ, আমাদের নেতারা এখানে আছে, সাথে সাথে আমরা সমগ্র দেশে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা খবর পাঠিয়েছিলাম যে পূজা মণ্ডপে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেন থাকে, পাহারা দেয়, কারণ এই পরিকল্পনা নিয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছে। এই ঘটনার পরিকল্পনা হয়েছে ওই লন্ডনে বসে, এই ঘটনার পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে। এই পরিকল্পনা করে দীর্ঘ 1 মাস ধরে পরিকল্পনা করে, আপনারা দেখেছেন না, বিএনপি দীর্ঘ প্রায় 1 মাস ধরে বৈঠক করেছে, প্রকাশ্যে বৈঠক করেছে আর গোপনে ষড়যন্ত্র করেছে, এবং সেই ষড়যন্ত্রের অংশ হচ্ছে আমি যে বক্তব্য হিসাবে বক্তব্য শুনলে তো মনে হয় ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। শুরু থেকেই বলছে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তার বক্তব্য। কাজটা ওনারা করে তারপর টেলিভিশনের সামনে গিয়ে বড় বড় কথা বলে। তো আজকে যেহেতু রাজশাহী এসছি, আমাদের টেলিভিশনের মহাপরিচালক এখানে এসছে, আমরা রাজশাহীতে টেলিভিশন কেন্দ্র আমরা চালু করার পরিকল্পনা নিয়েছি। রাজশাহীতে ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব, 1.5 বছর সময় অবশ্যই লাগবে আমাদের, আগামী নির্বাচনের আগেই ইনশাআল্লাহ আমরা রাজশাহীতে টেলিভিশন চালু করতে পারবো বলে আশা করছি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ধন্যবাদ। আমি জেলায় রাজশাহী স্থাপন করা আপনার বসে বলুন। আমি কথা ভাই এক মিনিট খালি। আমাদের রাষ্ট্রের পাশে দীর্ঘদিনের দাবি 20 বছর সাংবাদিকতা করছি, জেনারের সঙ্গে 20 বছর আছি। বাংলাদেশ যেটা মনে হয় রাজশাহীতে যে তেমন কোনো উন্নয়ন হয়নি। আগে যে সুন্দর সিস্টেম করেছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। ডিজিটাল সিস্টেমে জিনিসগুলো পাওয়া, বরাদ্দ পাওয়া, এগুলো নাই, ব্যাপারটা আপনি দেখবেন। আর আমাদের কল্যাণ রাষ্ট্র, ব্যক্তিগতভাবে সাংবাদিক কল্যাণ রাষ্ট্রের মনে হয় বিনিয়োগটা এখনো হয়নি। না হওয়ার ফলে কল্যাণ রাষ্ট্রের রাষ্ট্রীয় অঞ্চলে যে অর্থগুলো বর্তায় সাংবাদিক জন্য, এগুলো একটু বিষয়টা দেখার জন্য বা বিষয়টা সঠিকভাবে ইয়া করা হয়, প্রদান করা হয়, সেই জন্য আপনার উন্নতি আসতে দাবি দেখা। গণমন্ত্রীকে ধন্যবাদ। রাজশাহী নেতা কেন্দ্রের বিষয়টা আমরা দেখব। আমি আমাদের রাজশাহী নেতা কেন্দ্রের উন্নয়ন বা কি সমস্যা আছে সেগুলো দেখার জন্য নেতার ডিজির সাথে চিকাগো নির্দেশনা। আরেকটি বিষয় হচ্ছে কল্যাণ ট্রাস্টের ডিজি এমনি নিয়োগ হয়ে গেছে। আর কল্যাণ ট্রাস্টের কারা সহায়তা পাবে, এটা কল্যাণ ট্রাস্ট বসে সিদ্ধান্ত গ্রহণ করে, এবং সেই কল্যাণ ট্রাস্টের সদস্য হচ্ছে সবাই সাংবাদিক। 2 সরকারি কর্মকর্তা আছে করণিক সহায়তা দেওয়ার জন্য। সাংবাদিকরা সিদ্ধান্ত গ্রহণ করে কারা পাবে, যে সরকার গ্রহণ করে না। আমরা এটা ইউনিয়নের হাতে ছেড়ে দিয়েছি। গণমন্ত্রীকে ধন্যবাদ। সুস্পষ্টভাবে বললেন অসাম্প্রদায়িক বাংলাদেশ করার জন্য আমাদের একসাথে কাজ করতে হবে। আমি ছোট্ট প্রশ্ন করতে চাই, গণমন্ত্রী খুব অ্যাক্টিভ আছেন অনলাইনের ব্যাপারে, দেখি এসব মিথ্যাচার যারা করছে ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। রিসেন্টলি কর্মসহায়তা দেওয়ার নামে যেটা হয়েছে, একমাত্র বাংলাদেশে সাংবাদিক কর্মসহায়তা পৃথিবীর কোথাও দেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছে এই জন্য। রাজশাহীতে অনলাইনে 20 জনকে কর্মসহায়তা দেওয়া হলো। রাজশাহী জেলা পরিষদ রাজশাহী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি, তার সুপারিশে 11 জনকে দেওয়া হয়েছে, সেটা দেওয়া হলো না। আমি এসব একটু আপনার চেয়ারম্যান যেহেতু সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পদাধিকার বলে, আপনাকে একটু দেখার জন্য বলছি। আরেকটা বলছি, মুক্তিযুদ্ধ নিয়ে কঠোর করছে যারা 30 লাখ শহীদ, 3 লাখ শহীদ করছে রাজশাহী শিক্ষা পরিষদ সচিব, তার বিরুদ্ধে নিউজ হচ্ছে, তদন্তের প্রমাণ হচ্ছে, তার ব্যবস্থা নেয় না। এটা অবশ্যই দেখবেন, এই জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি তানজিমুল হক, যুগান্তর স্টাফ রিপোর্টার এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। মাননীয় মন্ত্রী, আমরা মনে করি আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। আমরা 71-এ মুক্তিযুদ্ধ করতে পারিনি, আমাদের সেই সময় বয়স ছিল না, জন্মও হয়। কিন্তু আপনার কাছে বিনীত অনুরোধ, আমরা
একাধিকবার বিভিন্ন জায়গায় আমরা বিষয়টি অবহিত করেছি। রাজশাহীতে বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে সরকারি গণমাধ্যমগুলোতে যারা কাজ করছে, এদের যে পলিটিক্যাল যে ইডিওলজি, সেটি নিয়ে আমাদের প্রশ্ন আছে। আমরা এর আগে বাসস্টে বলেছি, রাজশাহী বেতারের একই অবস্থা। দীর্ঘ সময় একটি মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আছে, যারা এক সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং এই জামাত বিএনপির সাথে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমি একটু পরিষ্কার বলতে চাই যে 2001 থেকে 2005 পর্যন্ত যখন বিএনপি জামাত সরকার ছিল, এখানে বাসস্টে যিনি কাজ করতেন তাকে একদিনের মধ্যে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখানে দেখছি যে বেতারে এবং এই সমস্ত জায়গাগুলোতে আপনি এই বিষয়টি দেখবেন। এটা আমাদের অনুরোধ। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আমরা তো সরকারে আছি, আওয়ামী লীগ তো জন্মলগ্ন থেকে বেশিরভাগ সময় বিরোধী দলেই ছিল। তো সরকারি নিয়োগ তো সব সরকারের সময় হয়েছে, আর সরকারি নিয়োগ হলে তো একবার নিয়োগ হয়ে গেলে তাকে তো সরকারের নিয়ম আছে, সেই নিয়মের ব্যত্যয় না হলে তাকে তো বের করে দেওয়া যায় না, এটিও বুঝতে হবে। আপনার বক্তব্য আমরা শুনলাম যে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলা হয়েছে, তাতে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে এবং 100টি মামলা হয়েছে এবং 700 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা গতকালকে দেখেছি যে রংপুরের ঘটনায় একজন ছাত্রলীগের কর্মীর নাম এসেছে ওই ঘটনার সঙ্গে জড়িত। তো এই ব্যাপারে সেটি হচ্ছে সেই ছেলে রংপুর কারমাইকেল কলেজের দর্শন বিভাগের কমিটি সহসভাপতি হিসাবে এক সময় তার নাম দেখা হয়েছিল, কিন্তু পরে দেখা গেল সে কলেজেরই ছাত্র না, তখন তাকে বের করে দেওয়া হয়। এবং সেটি এই ঘটনার বহু আগে। সে যাকে ছাত্রলীগ থেকে বের করে দেওয়া হয়েছে অনেক আগে, সে তার নানা অপকর্মের কারণে তাকে আগেই বের করে দেওয়া হয়েছে। এটি রাজশাহী মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যে বিবৃতি আমার এখানে আছে। আমি জানি যে এই প্রশ্ন আসতে পারে, সেই জন্য আমি এটা আমার মোবাইলে রেখেছি। এই বিবৃতি এখানে আছে এবং সেখানে তারা বলেছে সে একজন অনুপ্রবেশকারী ছিল এবং সে কোনো না কোনোভাবে একটি বিভাগের কমিটি, মানে একেবারে সর্বনিম্ন পর্যায়ের কমিটি, সেখানে সে নাম লিখিয়েছিল, কিন্তু পরে তাকে বের করে দেওয়া হয়। যাকে আগেই ছাত্রলীগ থেকে বের করে দেওয়া হয়েছে, সে যখন কোনো অপকর্ম করে তখন সেটির দায়িত্ব কোনোভাবে ছাত্রলীগের উপর দেওয়া যায় না, এটা তো ছাত্রলীগের নয় যখন সে এই ঘটনার সাথে যুক্ত হয়েছে। সুতরাং আমি আশা করবো এই বিরূপ প্রচারণাটা যেন কেউ না চায়। তবে ছাত্রলীগের বিরুদ্ধে আমি নিজেও ছাত্রলীগ করে আজকে আওয়ামী লীগের আপনার যুগ্ম সাধারণ সম্পাদকের পদে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছে। আমি ছাত্রলীগের মিছিলের একজন পিছনের কর্মী হিসাবে যাত্রা শুরু হয়েছিল আমার, এবং ওয়ার্ড ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, মহানগর কেন্দ্র করে তারপর আমি আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছি। তো এই ছাত্রলীগের বিরুদ্ধে সবসময় আমরা দেখতে পাই এটি বিরূপ প্রচারণা চালানো হয়, আর কোনো জায়গায় দূরবীন দিয়ে খোঁজা হয় যে এখানে কোনো কিছুর গন্ধ পাওয়া যায় কিনা। এটাও দূরবীন দিয়ে খুঁজে একটা গন্ধ পাওয়ার চেষ্টা করার মতো ঘটনা। ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসাবে ওকে কোনোভাবেই ছাত্রলীগ বলার সুযোগ নেই, যেহেতু তাকে অনেক আগেই বের করে দেওয়া হয়েছে। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন নাই? মাননীয় মন্ত্রী, আপনি খুব প্রশংসনীয় একটা উদ্যোগ নিয়েছেন যে বাংলাদেশে কোনো মন্ত্রী এর আগে যেটা পারেনি, সেটা হচ্ছে ক্লিন ফিডের সম্প্রচার। কিন্তু আমরা একটু জানতে চাই যে কেবল নেটওয়ার্ক গুলোতে কিছু চ্যানেল এখন পর্যন্ত ক্লিন ফিডে সম্প্রচার করেন না, এটা দেখভাল করার দায়িত্ব কাদের, বা এটা আপনাদের মনিটরিং এ আছে কিনা? আর বাংলাদেশে কি আদতে বিদেশি যে চ্যানেলগুলো, সেগুলো ক্লিন ফিড কি সম্প্রচার সম্ভব কিনা? মাননীয় মন্ত্রী, যদি এটি শেষ প্রশ্ন হয়, সম্পূর্ণ প্রশ্ন রাখতে চাই। সেটি হলো যে গণমাধ্যম কর্মী আইনের যে অগ্রগতি, সেটি
এটি একটু আমাদের দয়া করে জানাবেন। দ্বিতীয়টি হচ্ছে একেবারে ছোট্ট করে বলতে চাই যে সারা বাংলাদেশে আঞ্চলিক স্থানীয় সংবাদপত্র রয়েছে, সেই সংবাদপত্রগুলোতে সরকারি প্রপত্র দেওয়ার ক্ষেত্রে পূর্ববর্তী সরকারের সময়ে সরকারগুলোর সময় আমরা দেখেছি যে রাজনৈতিক কিছু দৃষ্টিভঙ্গি দেখে দেওয়া হতো। তো আপনার এই মেয়াদে রাজশাহীতে আমরা যেটি দেখেছি যে অন্য রাজনৈতিক মতাদর্শের পত্রিকা যেগুলো সেগুলো সরকারি প্রপত্র নিয়মিত পেয়েছে। তো সেই জন্য আসলে কি জানা বুঝতে পারছি না, ধন্যবাদ কিনা। তবে এই কি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কোনো আলামত কিনা সেটি একটু বলুন। মাননীয় মন্ত্রী, আমি শেষ প্রশ্ন মন্ত্রী, আমি সৌরভাবী এবং ডিবিসি নিউজ এবং দৈনিক সমকালে কাজ করি। রাজশাহীতে দৈনিক বার্তা নামের একটি পত্রিকা আছে। এই পত্রিকাটি ট্রাস্টি বোর্ডের অন্তর্ভুক্ত, ট্রাস্টি বোর্ড পরিচালিত হয় এবং এই প্রচুর পরিমাণ সম্পদ আছে এই পত্রিকার নামে, কিন্তু এই পত্রিকাটা নিয়মিত প্রকাশও হয় না এবং যারা এখনই ট্রাস্টি বোর্ডের সদস্য এবং পত্রিকাটি যারা পরিচালনা করে তারা কেউ সাংবাদিক নয় এবং রাজশাহী জেলা বিএনপির শীর্ষ নেতা তারা বলা যায়। এবং আপনি খোঁজ দিলেই জানবেন যে এখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তার ট্রাস্টি বোর্ডের কাছ থেকে নিয়মিত বেতন বা ভাতা হিসেবে টাকা গ্রহণ করে। এবং এটা এই আমলে কিভাবে এটা সম্ভব যে একটা প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাদের হাতে এই পত্রিকাটি কিভাবে মুক্ত করা যায়, এই প্রশ্নের উত্তরটি আমি জানতে চাই। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার জন্য আমরা 2 ঘন্টা অপেক্ষা করছি। একটু please আমরা রাজশাহীর সামনে কথা শুনে আমি প্রশ্নের উত্তর দিব না, না শেষ প্রশ্ন শেষ। অনেক প্রশ্ন হয়েছে, এত লিখতেও পারবেন না। আমাদের দাবিটা শুনুন না মন্ত্রী মহোদয়, দাবি দেওয়া আমরা আপনার জন্য 2 ঘন্টা অপেক্ষা করছি। দাবি দেওয়া হয় সংবাদ সম্মেলনকে দাবি দেওয়া উপস্থাপনের জায়গা। আপনাকে তো দাবি দেওয়া থাকলে আপনাকে বেশি মানে আমাদের অনেক কথা থাকতে পারে মন্ত্রী মহোদয়, আপনি একটু যদি শুনতেন। আমাদের সাংবাদিকদের যে দাবিগুলো সেগুলো হচ্ছে বেশি না। আমাদের সহকর্মী যারা বলছেন এখানে যারা যে লোকাল কাগজগুলো আছে, লোকাল কাগজ অনেক সহকর্মী আছেন আমাদের, আমি রাজশাহী সাংবাদিকের সহকর্মী, তারা কোনো পত্রিকায় 6 মাস, কোনো পত্রিকায় 3 মাস, কোনো পত্রিকায় 1 বছরের বেতন পাচ্ছে না। মানে মধ্যে এগুলো ডিএপি অনুমোদিত প্রাপ্ত এবং এগুলো সরকারের বিজ্ঞাপন প্রাপ্ত। এই বিষয়গুলো দেখবেন মানে মন্ত্রী মহোদয়, আপনাকে ধন্যবাদ জানাই এবং রাজশাহীতে আসার জন্য আপনাকে অভিনন্দন জানাই। ধন্যবাদ। প্রথমত ক্লিন ফিট বাংলাদেশে 17 বছর পর আইন আমরা কার্যকর করেছি। এটি অত সহজ কাজ ছিল না, কারণ সহজ কাজ যদি হতো তাহলে এটি 17 বছর ধরে এই আইন অকেজ হয়ে পড়ে থাকত। এবং আমাদের দেশের আকাশ অবশ্যই উন্মুক্ত, কিন্তু আমাদের দেশের আইন মেনেই উন্মুক্ত আকাশের সুবিধাটা দেশের চ্যানেলকে দিতে হবে। সেই আইনটা আমরা কার্যকর করেছি এবং এটি কার্যকর করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা ছিল। ক্যাবিনেট অপারেটরের কাছ থেকে বিরাট প্রতিবন্ধকতা ছিল। বাংলাদেশে 99.99% জায়গায় বেনিফিট কার্যকর হয়েছে এবং কোনো ক্ষেত্রে যদি ব্যত্যয় হয় সেজন্য আমরা আমাদের মন্ত্রণালয় সংশ্লিষ্ট জেলার ডিসিদের সাথে ডিসিদেরকে নির্দেশনা দেওয়া আছে, কোনো জায়গায় যদি এটি ব্যত্যয় হয় এবং কেউ যদি খবর দেয় তাহলে সেটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেটি আমাদের মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট সারা দেশের সব জেলার ডিসিদের সাথে এই ব্যাপারে আগেই নির্দেশনা দেওয়া আছে এবং আমাদেরকে যদি কেউ খবর দেয় তথ্য মন্ত্রণালয়ে, সেটি যে কোনো ভাবেই হোক, সেটি টেলিভিশনের মাধ্যমে দেওয়া যেতে পারে, তথ্য অধিদপ্তরের মাধ্যমে দেওয়া যেতে পারে বা সংশ্লিষ্ট যারা ডিসিকে খবর দেওয়া যেতে পারে, সাথে সাথে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এবং এতে করে আমরা আমাদের দেশে আইনটাকে কার্যকর করেছি এবং এই আইন কার্যকরের প্রেক্ষিতে আমাদের পুরো গণমাধ্যম উপকৃত হচ্ছে। পত্রপত্রিকা, টেলিভিশন, শিল্পী, সাংবাদিক সবাই উপকৃত হচ্ছে এবং এটির সুফল আপনারা কিছুদিন পরে দেখতে পাবেন। এই যে পত্রিকায় বিজ্ঞাপন যায় না, বিদেশি চ্যানেলে যখন বিজ্ঞাপন চলে যায় তখন আমাদের টেলিভিশন বিজ্ঞাপন পায় না, আমাদের পত্রিকা বিজ্ঞাপন পায় না। যখন টেলিভিশন পত্রিকা বিজ্ঞাপন পায় না, উপার্জন হয় না, উপার্জন যখন হয় না তখন সাংবাদিকদের বেতন দিতে পারে না। এবং এর প্রেক্ষিতে অন্তত 2000 কোটি টাকা আমাদের গণমাধ্যমে নতুনভাবে বিনিয়োগ হবে প্রতি বছর। অর্থাৎ যে বিজ্ঞাপনগুলো পেত না সেগুলো পাবে। এতে করে পুরো গণমাধ্যম উপকৃত হবে। এটি দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে করা।
এবং সরকারও ট্যাক্স ভ্যাট হিসেবে 500 কোটি টাকা পায়, কিন্তু সরকার পেত না। আর আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল, সেটি হচ্ছে পত্রপত্রিকায় প্রবর্তন। পত্রপত্রিকায় প্রবর্তন দেওয়ার ক্ষেত্রে আমরা প্রবর্তন আমরা ঠিক করেছি, দেশে অনেক পত্রিকা আছে যেগুলো বের হয় না। যে পত্রিকাগুলো দেখা যায় যিনি সম্পাদক উনি রিপোর্টার, উনি সাব এডিটর, উনি এডিটর, উনি মালিক, উনি বিল কালেক্টর, উনি আবার নিজে হকার। কারণ পত্রিকাটা ওই ব্রিফকেস করে নিয়ে সব দপ্তরে দিয়ে আসে, একই ব্যক্তি সবকিছু। এই ধরনের পত্রিকাগুলো আমরা আইডেন্টিফাই করেছি, 400 বেশি পত্রিকা, এবং সেই পত্রিকাগুলো আমরা ডিক্লারেশন বাতিল করার উদ্যোগ দিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন জেলায় 210টি এইভাবে ব্রিফকেস বন্দি পত্রিকা, যেগুলোর মালিক, সম্পাদক, রিপোর্টার, বিল কালেক্টর, হকার একই ব্যক্তি, এবং যে পত্রিকাগুলো হঠাৎ বের হয়, হঠাৎ যেমন বৃষ্টি হয়, পত্রিকাগুলো হঠাৎ বের হয়, তো সেই পত্রিকাগুলো বন্ধ করার উচিত। কারণ এখানে যখন বিজ্ঞাপন চলে যায়, তখন যে পত্রিকাগুলো নিয়মিত বের হয় তারা বিজ্ঞাপনটা পায় না। আর যে সমস্ত পত্রিকা নিয়মিত বের হয় তারা কিন্তু টেবিলে গিয়ে সাধারণত তদবির করে না বিজ্ঞাপনের জন্য, তো তখন ওই পত্রিকাগুলো বিজ্ঞাপন পায় না। সেই পত্রিকার সাথে যারা সংশ্লিষ্ট সাংবাদিক এবং অন্যান্য কর্মচারী, তারাও বেতন ভাতা পাওয়ার ক্ষেত্রে অসুবিধা থাকে। অর্থাৎ গণমাধ্যমের স্বার্থেই সেটি আমরা করার উচিত। আরেকটি বিষয় মনে রাখতে হবে, আমরা আওয়ামী লীগের সরকার কিন্তু সব মানুষের, মাথায় রাখতে হবে। সরকার, আমরা আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছি, কিন্তু সরকার সব মানুষের, যারা আমাদের ভোট দেয়নি তাদেরও সরকার। সুতরাং যে জেলায় যে পত্রিকা বেশি চলে, সেই পত্রিকায় যদি বিজ্ঞাপন না যায়, তাহলে তো সেটি কি সমীচীন হয় কিনা, সেটি আপনাদের কাছে আমার প্রশ্ন। একটি পত্রিকা কোনো জেলায় খুব বেশি চলে, কিন্তু সেই পত্রিকা হয়তো সেই পত্রিকার সাথে অন্য দলের লোক যুক্ত, আওয়ামী লীগের লোক যুক্ত নয়। সেই পত্রিকায় বিজ্ঞাপন না গিয়ে যদি যে পত্রিকা খুব কম চলে সেই পত্রিকায় প্রবর্তন যায়, সেটি একজন সাংবাদিক কিংবা বিবেকবান মানুষ হিসাবে সমীচীন কিনা, এই প্রশ্ন আপনাদের কাছে আগে রাখছি। অবশ্যই যে সমস্ত পত্রিকা আমাদের মতাদর্শ ধারণ করে, সেগুলো যাতে বঞ্চিত না হয় সেটি খেয়াল রাখা প্রয়োজন। একই সাথে যে পত্রিকাগুলো ভালো চলে, সেগুলো প্রবর্তন হওয়ার অধিকার রাখে। সরকার সব মানুষের, দেশের সব মানুষ, এই নীতি অবলম্বন করে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আরেকটি প্রশ্ন ছিল যে গণমাধ্যম কর্মী অনেক অগ্রগতি হয়েছে, করোনা সহায়তার অনেক অগ্রগতি হয়েছে, এবং সেটি আমরা চেষ্টা করছি আগামী পার্লামেন্ট অধিবেশনে নিয়ে যাওয়ার জন্য। তবে শুধু এককভাবে এটা তথ্য মন্ত্রণালয়ের উপর নির্ভরশীল নয়, এটি আইন মন্ত্রণালয়, তারপর হচ্ছে মন্ত্রিসভা কমিটি, অনেক কিছু হয়ে এটি দিতে হয়। আমরা চেষ্টা করছি যাতে খুব সহসা পার্লামেন্টে যাওয়া যায়, অনেক অগ্রগতি আছে। আর দৈনিক বার্তা, এটি আমরা জানি, এটি নিয়ে কাজ চলছে, আদালতে মামলা করে তারা টিকে আছে, সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করে তারা টিকে আছে। মূল বিষয় হচ্ছে সেখানে, তো সেই মামলা ব্যাপারে আমাদের মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। আর করোনা সহায়তা উপমহাদেশের কোনো দেশে দেওয়া হয়, শুধু বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী সরকার, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী সরকার, শেখ হাসিনা সরকার করোনা সহায়তা দিয়েছে। সুতরাং আমি মনে করি বাংলাদেশের সাংবাদিক বন্ধুরা ধন্যবাদ।